অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন, স্কুলের প্রশ্ন। এটা 2024 সনের কিন্তু 25 মার্কের ছিল। আমি সেই প্রশ্নটিকে 2025-এর মডেল প্রশ্ন হিসেবে অর্থাৎ 50 মার্কে তোমাদের দেখাবো। অর্থাৎ 50 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন সমাধান করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। এটা সেট নম্বর 1 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে তোমাদের সম্পূর্ণ পূর্ণ মান থাকবে 50, সময় থাকবে 90 মিনিট। হ্যাঁ, আমি তোমাদের এই প্রশ্নের পাশাপাশি সিলেবাস সহ সম্পূর্ণ প্রশ্নের উত্তরই দেখাবো এবং এটা সেট নম্বর 1 হিসেবে। দেখো তোমাদের সিলেবাসে আছে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ এবং ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্রশ্ন 2025 সনের প্রশ্ন, এটা দেখা যাচ্ছে 50 মার্কের। এখানে 1 নম্বরে টোটাল এমসিকিউ 5টি, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে এক কথায় উত্তর 4টি এবং 3 নম্বরে হচ্ছে 5টি শূন্যস্থান পূরণ, 4 নম্বরে স্তম্ভ মিলাও 5টি, তারপরে তোমার 5 নম্বরে হচ্ছে ঠিক ভুল 5টি, বেমানান শব্দ 5টি এবং 7 নম্বরে হচ্ছে তোমার 2 মার্কের 4টি প্রশ্ন, 8 নম্বরে 1 মার্কের 3 মার্কের 1টি প্রশ্ন এবং 9 নম্বরের 2টি প্রশ্ন উত্তর করবে 5 মার্ক। স্কুল ভেদে এই প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে। হ্যাঁ, তবে এটা স্ট্যান্ডার্ড যে প্রশ্ন সেটা এরকম হওয়া উচিত। যাই হোক, আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউতে টেনান্সি অ্যাক্ট চালু হয় 1800 কত সালে টেনান্সি অ্যাক্ট চালু হয়? এরকম করে তোমাদের প্রশ্নগুলি আগে দেখিয়ে নিই, তারপরে উত্তর। দেখো, টেনান্সি অ্যাক্ট চালু হয় হচ্ছে 1885 সালে, অর্থাৎ এটা তোমার উত্তর হবে এ নম্বরের উত্তর। তারপরের প্রশ্ন, মহা বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন তোমার গিয়ে লর্ড ক্যানিং। তারপরের প্রশ্ন, ডি রোজিও ছিলেন হিন্দু কলেজের শিক্ষক। হিন্দু কলেজ অর্থাৎ এ নম্বরের উত্তর। এবার 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বর, ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় 1853 খ্রিস্টাব্দে। ডি নম্বর উত্তর। তারপরে 5 নম্বর, কুলি কাহিনী নিবন্ধ লিখতেন রামকুমার বিদ্যারত্ন। এটা বি নম্বর, এটা হচ্ছে বি নম্বর। এরপরে আমরা চলে যাব 2 নম্বর, এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। এখানে আছে 5টি প্রশ্ন, এর মধ্যে 4টি উত্তর দিতে হবে। তাই প্রথমে 1 নম্বর, লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাবের মূল উদ্দেশ্য কী ছিল? হ্যাঁ, বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে দুর্বল করে দাও প্রতি মাইল। এবার 2 নম্বরের প্রশ্ন, রেলপথ বানাতে কটি করে স্লিপার লাগতো? 2000টি। তারপরে ব্রিটিশরা কোন ঔপনিবেশ অঞ্চলকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করতো? এটা হচ্ছে ভারত। এরপরে 4 নম্বরের প্রশ্ন, 1879 খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশ প্রশাসন যে আইনটি রচনা করে তার নাম কি? ডেকান কৃষিবিদ ত্রাণ আইন। এরপরে 5 নম্বর, জেমস অগাস্টাস হিকির প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি? বেঙ্গল গেজেট। এটি ছিল ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র। এরপর 3 নম্বরে শূন্যস্থান পূরণ, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। এখানে তোমরা লর্ড ক্যানিং হবে। বাহাদুর শাহ ড্যাশ নির্বাসন দেওয়া হয়েছিল বার্মা রেঙ্গুনে। তারপর ভারত মাতার ছবিটি অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ড্যাশ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 খ্রিস্টাব্দে। তারপরে ড্যাশ সাগর কন্যা শিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি। সাগরে কন্যা শিশু ভাসার প্রথা নিষিদ্ধ করেছিল। এরপরে 4 নম্বরের প্রশ্ন, স্তম্ভ মিলাও। তোমরা দেখতে পাচ্ছ বঙ্গভঙ্গ, লর্ড নর্থব্রুক, রানী ভিক্টোরিয়া শাসন 1875 খ্রিস্টাব্দ, মহাদেব গোবিন্দ রানাডে। তা আমরা যদি দেখি একটু বঙ্গভঙ্গর সাথে লর্ড কার্জন, তারপরে তোমার লর্ড নর্থব্রুক হচ্ছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, তারপরে রানী ভিক্টোরিয়া শাসন সেটা হচ্ছে প্রার্থনা সমাজ, তারপরে 1875 খ্রিস্টাব্দ নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন, 1858 খ্রিস্টাব্দের 1 মহাদেব গোবিন্দ রানাডে নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, ঠিক ভুল উত্তর দিতে হবে। হিন্দুমালার প্রতিষ্ঠা হলেন নবগোপাল মিত্র। এটা ঠিক। রাত ওয়ারি বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন ফিলিপ ফ্রান্সিস। এটা ভুল, এটার উত্তর হবে টমাস মুনরো এবং আলেকজান্ডার রিড এর প্রবক্তা ছিলেন। শিবাজি উৎসব চালু করেন সরলা দেবী। ভুল, শিবাজি উৎসব বাল গঙ্গাধর তিলক চালু করেন, সরলা দেবী নয়। তারপর 4 নম্বর, রাখি বন্ধন উৎসব প্রচলন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ঠিক।
তারপর দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ হয় 1852 খ্রিস্টাব্দের এপ্রিল মাস, এটাও ঠিক। যাই হোক, এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। বেমানান শব্দটি খুঁজে বের করে এখানে লিখতে হবে। তাহলে আমরা প্রশ্নটা দেখছি বেমানান, তা এখন উত্তরটা দেখব। পণ্ডিত রমাবাই বেগম রোকেয়া, তারপরে হচ্ছে তোমার ভগিনী শুভলক্ষ্মী রানী লক্ষ্মীবাই। এর মধ্যে রানী লক্ষ্মীবাই একজন স্বাধীন সংগ্রামী ছিলেন, নারী শিক্ষা আন্দোলনের সাথে সরাসরি সম্পর্কিত নন। বাকি তিনজন পণ্ডিত রমাবাই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ভগিনী কে নারীর অধিকার নিয়ে কাজ করেন, কাজে রানী লক্ষ্মীবাই হবে উত্তর, ঠিক আছে। এরপরে আত্মারাম পণ্ডুরাম মহাদেব গোবিন্দ রানাডে জ্যোতিরাও ফুলে বীরে লিঙ্গম পাণ্ডুলম। এখানে বীরেশ লিঙ্গম পাণ্ডুলম একজন সাহিত্যিক, আত্মারাম আর বাকি যারা আছে তারা সংস্কারক ছিলেন, কাজে বীরেশ লিঙ্গম এটা হবে বেমানান, এটার উপরে আমি দাগ দিচ্ছি। তারপর রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। এর মধ্যে দয়ানন্দ সরস্বতী হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠা, বাকি তিনজন, কাজে আমাদের এখানে উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। হ্যাঁ, ব্রহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন বাকি তিনজন। বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। এর মধ্যে উত্তর হবে তিতুমির। বারাসাত বিদ্রোহ, বাকি তিনজন সিপাহী মহাবিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে তাহলে এটা তিতুমির হবে। তারপর লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। এর মধ্যে অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম তিনি কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন, বাকি তিনজন গভর্নর জেনারেল ছিলেন। যাই হোক, এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখব। 2 মার্কের 4টি প্রশ্ন উত্তর করতে হবে, এখানে 5টি প্রশ্ন আছে। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন, কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থীদের দুটি পার্থক্য লেখো। যেমন নরমপন্থী ইংরেজি শিক্ষা পাওয়ার জাতীয়তাবাদের ধারণা দিয়ে ভারতবর্ষকে আধুনিক করার ভাবনা ভেবেছিলেন, অন্যদিকে চরমপন্থী ইংরেজি শিক্ষা জাতীয়তাবাদের ধারণাকে সমালোচনা করতেন। 1 নম্বর পার্থক্য। এরপরের 2 নম্বর পার্থক্য, নরমপন্থী আবেদন নিবেদনের মাধ্যমে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের পক্ষপাতী ছিলেন, অপরদিকে চরমপন্থীরা আবেদন নিবেদনের পরিবর্তে নিষ্ক্রিয় প্রতিরোধের মাধ্যমে স্বরাজ অর্জনের পক্ষপাতী ছিলেন। এরপর 2 নম্বরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কবে কার নেতৃত্বে গড়ে উঠেছিল? প্রার্থনা সমাজ কবে কার নেতৃত্বে গড়ে? প্রার্থনা সমাজ হচ্ছে 1867 সালে বোম্বেতে আত্মারাম পণ্ডুরাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল মানুষকে এক ঈশ্বরে বিশ্বাসী করা এবং একমাত্র ঈশ্বরের উপাসনা করা। এই আন্দোলনে মহাদেব গোবিন্দ রানাডে যোগদান করার পরে এটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। প্রার্থনা সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রামকৃষ্ণ ভান্ডারকর। এরপর 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বুঝো? কৃষির বাণিজ্যিকরণ বলতে বোঝায় যেখানে কৃষ্টি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হয়। ভারতের কৃষির বাণিজ্যিকরণের সূত্রপাত ঘরে ব্রিটিশ শাসনকালে অষ্টাদশ শতকের শেষের দিকে। সাধারণত এই বাণিজ্যিকরণের সূত্রপাত ঘটেছিল ইংল্যান্ডের বাজারে কাঁচামালের চাহিদা অনুযায়ী, যা নীল চাষের ক্ষেত্রে স্পষ্ট হয়ে ওঠে। রেলপথ নির্মাণ এবং রপ্তানি হার বৃদ্ধির ফলস্বরূপ কৃষির বাণিজ্যকরণে আরও দরকারি হয়ে পড়ে, কিন্তু কৃষির বাণিজ্যকরণ ভারতীয় কৃষি সমাজে ভেদাভেদ সৃষ্টি করে। পরবর্তীতে নীল চাষের ক্ষেত্রে দমন পীড়ন শুরু হওয়ার ফলস্বরূপ বাংলায় নীল বিদ্রোহের সূত্রপাত ঘটে। তারপরে নব্যবঙ্গ গোষ্ঠী কোন প্রথার বিরোধিতা করেছে? নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরোধিতা করেছিলেন। এরপর 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে হচ্ছে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা দুটি গুপ্ত সমাজের নাম লেখো। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় দুটি উল্লেখযোগ্য গুপ্ত সমাজ ছিল অনুশীলন সমিতি ও যুগান্তর দল। অনুশীলন সমিতিটা কি? এটি মূলত ঢাকা এবং কলকাতা কেন্দ্র করে গঠিত ছিল। এটি একটি ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী সংগঠন। এই সমিতির ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুবকদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ দিত। আর একটা হচ্ছে যুগান্তর। এই দলটি কলকাতা কেন্দ্রিক ছিল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের জন্য কাজ করত। এটি অনুশীলন সমিতির মতো আরেকটি উল্লেখযোগ্য গুপ্ত বিপ্লবী সংগঠন ছিল। এরপরে আমাদের 8 নম্বরের প্রশ্ন। অবশিল্পায়ন সম্পর্কে একটি তোমাদের বিবরণ দিতে বলেছে। শিল্পায়ন। হ্যাঁ, আমি প্রশ্নটা আবার দেখি। অবশিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তাহলে অবশিল্পায়ন হলো শিল্পায়নের বিপরীত প্রক্রিয়া, যেখানে একটি দেশের শিল্প উৎপাদন হ্রাস পায় এবং শিল্পে নিয়োজিত শ্রমিকদের সংখ্যা কমে যায়। অন্যভাবে বলতে গেলে যেখানে কোনো দেশ নতুন শিল্প গড়ে ওঠে বরং পুরানো শিল্পগুলি ধ্বংসের দিকে এগিয়ে যায়, তখন তাকে অবশিল্পায়ন বলে। অবশিল্পায়নের কারণ শিল্পের অবনতি। যখন কোনো দেশে শিল্প উৎপাদন কমে যায় তখন শিল্পে নিয়োজিত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে, যা অবশিল্পায়নের একটি প্রধান কারণ। শিল্পায়নের অভাব, তোমরা অর্থনৈতিক সংকট, আমি এগুলো কারণগুলি দেখিয়ে দিই। প্রযুক্তির পরিবর্তন, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, অবশিল্পায়নের প্রভাব, কর্মসংস্থান হ্রাস এবং অর্থনৈতিক সংকট, তারপরে সামাজিক অস্থিরতা, এগুলি হচ্ছে তোমার অবশিল্পায়ন। যাই হোক, তোমার 3 নম্বরের প্রশ্ন, তোমরা ডিটেলস পড়ে নিবে।
এরপরে হচ্ছে তোমাদের 8-এর 2 নম্বর, কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে বর্ণনা করো। হ্যাঁ, তাহলে কংগ্রেসের সুরাট অধিবেশন যদি বর্ণনা করতে হয়, প্রথমে যদি ভূমিকা বলি, জাতীয় কংগ্রেস সূচনা থেকে মতাদর্শ কর্মপদ্ধতি নিয়ে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নরম ও চরমপন্থী নামে দুটি গোষ্ঠীর উদ্ভব হয়। এই ঘটনা সুরাটে বিচ্ছেদ নামে পরিচিত। গুরুত্ব কি? কংগ্রেসের মর্যাদা হানি। হ্যাঁ, সুরাট বিচ্ছেদের ফলে রাজনৈতিক সংগঠন হিসেবে কংগ্রেসের মর্যাদাহানি ঘটে, কংগ্রেসের শক্তি ক্ষয়। সুরাট বিচ্ছেদে কংগ্রেসের দুই গোষ্ঠী তৈরি হলে কংগ্রেস দুর্বল হয়ে পড়ে, ফলে গান্ধীজির নেতৃত্বদানের পূর্বকাল পর্যন্ত কংগ্রেসের পরিচালিত জাতীয় আন্দোলনের গতিহীন হয়ে পড়ে। চরমপন্থীদের উত্থান। সুরাটে বিচ্ছেদের সুদূরপ্রসারী ফলাফল হিসেবে জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের পর থেকে গান্ধী যুগের পূর্ব পর্যন্ত চরমপন্থীরা জাতীয় রাজনৈতিক মূল শক্তি হয়ে ওঠে। অশ্বিনী কুমার দত্ত জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন। সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে সুরাট ঘটনার ফলে জাতীয় কংগ্রেসের ইতিহাস এক স্মরণীয় ইতিহাসের অবসান, এক নতুন যুগের সূচনা হয়। এরপরের প্রশ্ন যদি আমি একটু তোমাদের প্রশ্নগুলি দেখাই, এখানে কি কি আছে? রেল ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এখানে 5 নম্বরের প্রশ্ন, যে কোনো দুটি। 9-এর নীল বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা করো। চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো। তাহলে রেল ব্যবস্থা সম্পর্কে টিকা। রেল ব্যবস্থা ড্রেন ও তার সম্পর্কিত অবকাঠামো একটি নেটওয়ার্ক বোঝায় যা তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি দ্বারা সমর্থিত উন্নত। এটি যাত্রী ও পণ্য পরিবহনের উভয় ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেল ব্যবস্থার বিভিন্ন দিক, যেমন ইতিহাস। আধুনিক রেল পরিবহন 19 শতকের শুরুতে বাষ্পীয় লোকোমোটিভের আবিষ্কারের সাথে শুরু হয়। প্রথম যাত্রীবাহী রেলপথ 1885 সালে স্টকটন ও ডার্লিংটন রেলওয়ে নামে খোলা হয়েছিল। ভারতের রেল। ভারতীয় রেলে ভারতের জাতীয় রেল ব্যবস্থা পরিচালনা করে, যা রেল মন্ত্রণালয়ের অধীনে। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম নেটওয়ার্ক। পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত গিয়েছিল। ভারতীয় রেলের বৈশিষ্ট্য। ভারতীয় রেলের নেটওয়ার্ক 18টি জোন এবং 73টি ডিভিশন বিভক্ত। রেল প্রতিদিন 3 মিলিয়ন টন মালবাহী 7421টিরও বেশি পণ্য ট্রেন চালায়। ভারত প্রথম কম্পিউটারাইজ রিজার্ভেশন 1986 সালে শুরু হয়েছিল। 1972 সালে বাষ্প লোকোমোটিভগুলির অভ্যন্তরে উৎপাদন বন্ধ হয়ে যায়। রেলের পরিবহনের সুবিধা। এটি সাশ্রয়ী এবং দক্ষ পরিবহনের মাধ্যমে এটি ইন্টারমোডাল পদ্ধতির অংশ হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটি দীর্ঘ পাল্লার পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ। রেল টার্মিনাল। রেল পরিবহন ব্যবহার করার জন্য উদ্দেশ্যমূলক ডিজাইন করা টার্মিনাল প্রয়োজন। ভবিষ্যৎ। উন্নত প্রযুক্তির ব্যবহার ও দ্রুতগতি রেলের বিকাশ রেল পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটেছে। এই তথ্যগুলো একটি সংক্ষিপ্ত ধারণা দেয় যে রেল ব্যবস্থা ও ভারতীয় রেলের কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে। এরপরে আমি যদি পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্নটা তোমাদের কি ছিল? নীল বিদ্রোহ সম্পর্কে আলোচনা। নীল বিদ্রোহ ছিল 1859-60 সালে বাংলায় সংগঠিত হয় একটি কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশ নীলকরদের দ্বারা কৃষকদের উপর নীল চাষের জন্য চাপানো হয় শোষণমূলক ব্যবস্থা। কৃষকরা নীল চাষ করতে বাধ্য হওয়ায় তাদের অন্যান্য ফসলের চাষ কমে যায়, তাদের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়। এই অবস্থার প্রতিবাদে কৃষকরা নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। নীল বিদ্রোহের প্রেক্ষাপট। নীল চাষের বাধ্যবাধকতা। ব্রিটিশ নীলকররা কৃষকদের নীল চাষ করতে বাধ্য করত, যা তাদের জন্য খুবই লাভজনক ছিল। কিন্তু এই চাষের ফলে কৃষকদের জমি অনুর্বর হয়ে যেত, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হতো। নীলকরদের শোষণ। ব্রিটিশ নীলকররা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করতো এবং তাদের উপর নানাভাবে অত্যাচার করতো। কৃষকদের দুর্দশা। নীল চাষের কারণে কৃষকদের জীবনযাত্রার মান আরও খারাপ হয়ে যায়, তাদের খাদ্য অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দেয়। নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। অহিংস সশস্ত্র আন্দোলন। প্রথমে এই আন্দোলন অহিংস ছিল, কিন্তু নীলকরদের অত্যাচার ও নির্যাতনের কারণে পরে এটি সশস্ত্র বিদ্রোহ রূপে নেয়। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই বিদ্রোহে গ্রামের মানুষ, মণ্ডল ও রাইটার সক্রিয়ভাবে অংশ নেয়। নেতৃত্ব। নদিয়ার বিশ্বাস ব্রাদার্স, দিগম্বর বিশ্বাস ও বিষ্ণু বিশ্বাস, পাবনার কাদের মোল্লা, ময়দার, রফিক মণ্ডল প্রমুখ ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতারা। সংবাদপত্রের ভূমিকা। সংবাদের মাধ্যমে বিদ্রোহের খবর প্রচার করা হয় এবং মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করা। শিক্ষিত বাঙালি সমাজের সমর্থন। তারপরে নীল বিদ্রোহের প্রভাব। নীল চাষের অবসান। কৃষকদের অধিকারের স্বীকৃতি। জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি। নীল বিদ্রোহ ছিল বাংলার কৃষক সমাজের এক বিশাল আত্মপ্রকাশ। এটি ছিল ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন। এরপর সর্বশেষ চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো। তাহলে চরমপন্থীদের আদর্শগত লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা। বিভিন্ন চরমপন্থী নেতার স্বরাজ ধারণাটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছিলেন। বিপিনচন্দ্র পাল মনে করতেন স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা, যা অধীন থেকে কোনোভাবেই সম্ভব নয়। এ বিষয়ে অরবিন্দ ঘোষের একই মত ছিল, কিন্তু তিলক মনে করতেন প্রশাসনকে ভারতীয় নিয়ন্ত্রণে আনার মধ্যে দিয়ে স্বরাজ প্রতিষ্ঠা সম্ভব। বাস্তবে বেশিরভাগ চরমপন্থী নেতাই স্বরাজ বলতে ব্রিটিশ
রাজ্যের মধ্যে শাসনের অধিকারকে বোঝাতেন। ফলে চরম আন্দোলনে আবেদন নিবেদনের বদলে ঔপনিবেশ সরকারের চাপিয়ে দেওয়া অন্যান্য আইনগুলির অমান্য করে ব্রিটিশ শাসনের বিরোধিতা করার ডাক পান। পাশাপাশি ব্রিটিশ শাসনের জিনিসপত্র বর্জনের কথা বলা হয়। এর বিকল্প দেশীয় শিল্প শিক্ষার উপরে চরমপন্থী নেতৃত্ব জোর দেয়। যাই হোক, এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ একটি প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।